আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ওয়েলকাম করছি আজকের অনলাইন ক্লাসরুমে। ইতিমধ্যে তোমরা জানো আমরা HTML এর MCQ পার্ট 1 নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। ওকে, তো দেখো পার্ট 2তে আমাদের যে MCQগুলো নিয়ে আলোচনা করব তার এখান থেকে আমরা আলোচনা করব। তো চলো আমরা মূল আলোচনায় চলে যাই, যেখানে আমরা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউগুলো সলভ করব। ওকে, দেখো প্রথম প্রশ্ন বলেছে ওয়েব পেজে চিত্র সংযোগের জন্য যে সিনট্যাক্সটি ইউজ করা হয় সেটা কীরকম হতে পারে। দেখো প্রথম তো আমরা জানি ইমেজের অ্যাট্রিবিউট যেটা সেটা হচ্ছে সোর্স, SRC, এটাকে সোর্স বলে। তারপরে হচ্ছে একটা URL অথবা পাথ, মানে যেই তার ছবির যে গন্তব্যটা যেখানে থাকে। তো এখানে আমি দেখতেছি সব ঠিক আছে, তার মানে এখানে উত্তর এটাই হবে। ঠিক আছে, আর এগুলোর ভিতরে ভুল আছে, তোমরা একটু দেখে নাও বা মার্চ করে নাও। রাইট। 62তে বলেছে ছবির আকার নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত অ্যাট্রিবিউট। দেখো ছবির আকার নিয়ন্ত্রণ করতে দুইটা অ্যাট্রিবিউট ইউজ করা হয়, একটা হচ্ছে উইথ, একটা হচ্ছে উইথ আর একটা হচ্ছে হাইট। মনে যেতে থাকে, তবে ইম্পর্টেন্ট হচ্ছে প্রথমে উইথ এর ভ্যালু ইউজ করতে হয়, পরে হাইটের ভ্যালু। লেন্থ বলতে কোনো অ্যাট্রিবিউট এমএস ট্যাগে নেই। ফাইন, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। তাহলে উত্তর হবে 1 আর 3। ঠিক আছে, আমি 1 আর 3 একটু ক্লিক করে দিলাম। ফাইন, এবার দেখো 63তে বলেছে নিচের কোনটি সঠিক। দেখো ওই আগের মতোই তোমার একই কোয়েশ্চেন আবার আসছে, যে ইমেজ SRC, যেমন এটা হচ্ছে ছবি, ছবির এই যে .jpg, এটাকে বলা হয় ছবির একটা এক্সটেনশন। তো এখানে দেখো তাহলে উত্তর হবে গ। রাইট, আর বাকিগুলোর ফরম্যাট ঠিক নাই, যেমন এখানে ক্লোজিং দিয়েছে, এই কারণে এটা হবে না, এখানেও এটা হবে না এই কারণে, আর এটা কেন ভুল হয়েছে, যে এটার কারণে ভুল হয়েছে। ওকে ফাইন, এবার দেখো ওয়েবসাইটে ছবি সংযুক্ত করার উপযুক্ত ফরম্যাট, এই যেটা বললাম, এই যে .jpg, এরকম অনেকগুলো ফরম্যাট আছে। আমরা একটু মনে রাখবো, .jpg, .zip, এই দুইটা ঠিক আছে। ইমেজ হচ্ছে ট্যাগ, এটা ভুল আছে, এটা হবে না। আর .png, .psd, এটাও ঠিক আছে। তার মানে উত্তর হবে 1 আর কত 3। রাইট, এটাই হচ্ছে উত্তর। এবার দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে কমন উপযোগী ইমেজ ফরম্যাট যা সকল ব্রাউজারে সাপোর্ট করে। এটা একটা এক্সাম্পল দিলাম, দেখো তোমরা একটু এটা খাতায় করে রাখতে পারো, যে .jpg, .jpeg, .png, .zip, .svg, .bmp, এগুলো পরীক্ষায় অনেক আসে। এগুলো একটু নিচেরগুলো একটু কম্পারেটিভলি কম আসে। তারপরে .ico, .cur, এটা একটু মনে রাখলাম। ওকে ফাইন, এবার 65 নম্বর প্রশ্ন বলেছে জেপিইজি এর পূর্ণ রূপ কি। আমরা জানি জেপিইজি মানে হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। এটা কোথায় আছে, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। রাইট, এটা আমাদের 4 নম্বরে আছে। তো এখানে আরও কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন পিএনজি মানে কি, পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। এপিএনজি মানে অ্যানিমেটেড পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। জিপ, এটাকে বলা হয় গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট। আর বিএমপি মানে বিট ম্যাপ। ঠিক আছে, এই কয়েকটা তোমরা খাতায় নোট করে রাখতে পারো। এবার দেখো পরবর্তী কোশ্চেনে বলেছে ওয়েব পেজে 100 ইন্টু 1000 ইন্টু 800 ইমেজ সাইজ যেটা দেওয়া আছে, মনে রাখবো আমরা প্রথমটার নাম হচ্ছে উইথ, পরেরটার নাম হচ্ছে হাইট, আর কিছু করার দরকার নাই। আর এটা হচ্ছে তোমার ছবির নাম, মানে ফাইলের যেই পাথ বা URL। তো ছবিটি যুক্ত করার জন্য ইমেজ SRC এটার সাথে কোনটি নির্দেশন যুক্ত করতে হবে। জানি যে দুইটা হাইট আর উইথ আর হাইট যুক্ত করতে হবে। তো আমি বলেছি প্রথম যে ভ্যালুটা থাকবে এটা অবশ্যই উইথ। এটা কি উইথ, প্রথম ভ্যালুটা হচ্ছে উইথ আর পরের ভ্যালুটা হচ্ছে হাইট, মনে থাকবে এটা। তাহলে এখানে আমাদের আগে উইথ 1000, হাইট, এই যে এটাই দেওয়া আছে ঠিক মতো, উইথ আর হাইট। ঠিক আছে ফাইন, এবার দেখো পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই 67-এ ওয়েব পেজ ইমেজের পরিবর্তে টেক্সট প্রদর্শন করার জন্য ব্যবহৃত অ্যাট্রিবিউট অল্টারনেটিভ টেক্সট। এটাকে বলা হয় কি অল্ট বা অল্টারনেটিভ টেক্সট। এখানে কতগুলা এক্সাম্পল দেওয়া আছে। ইমেজ ট্যাগের যে অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করা হয়, যেমন আমি একটু যদি বলে রাখি, ইমেজ ট্যাগের প্রধান যে অ্যাট্রিবিউট সেটা হচ্ছে সোর্সের সংক্ষিপ্ত হচ্ছে SRC। অল্টারনেটিভ টেক্সট, এটা অল্টারনেটিভের সংক্ষিপ্ত হচ্ছে ALT। তারপরে উইথ আর হাইট, ঠিক আছে, উইথ আর হাইট ছবিকে বড় ছোট করার জন্য এই উইথ আর হাইট ব্যবহার করা হয়। আর ছবির মধ্যে যদি আমি বর্ডার দিতে চাই তাহলে বর্ডারও ইউজ করা যেতে পারে। এছাড়া কোনো ছবিকে যদি আমি অ্যালাইনমেন্ট করতে চাই, মানে অ্যালাইন করতে চাই টপে বা বটমে বা মিডলে বা লেফট রাইট, তখন আমরা অ্যালাইনমেন্ট, সবগুলো হচ্ছে ছবির
অ্যাট্রিবিউট, রাইট। পরবর্তী প্রশ্ন দেখি, একটি ওয়েব পেজের সাথে অন্য একটি ওয়েব পেজের সংযোগকে কি বলে? হাইপার লিঙ্ক বলে। একটি ওয়েব পেজের সাথে কি অন্য একটি ওয়েব পেজের সংযোগ হচ্ছে হাইপার লিঙ্ক। দিস ইজ দ্য খুবই সিগনিফিক্যান্ট একটা কোয়েশ্চেন। দেখো পরবর্তী প্রশ্ন বলেছে হাইপার লিঙ্কে প্রধানত কত প্রকার বা কয় ভাগে ভাগ করা যায়? হাইপার লিঙ্ক হচ্ছে 3 রকমের। এটি খুবই একটা এক্সক্লুসিভ কোয়েশ্চেন। 3 রকমের প্রথম সেটাকে বলে গ্লোবাল হাইপার লিঙ্ক, যেটা ওয়েবসাইট কানেকশন থাকে। মনে থাকবে, যখন কোনো ওয়েবসাইটের সাথে কোনো ওয়েবসাইটের থেকে অন্য মানে ভিন্ন কোনো একটি ওয়েবসাইটের সাথে ভিন্ন কোনো ওয়েবসাইট বা ওয়েব পেজের সাথে যে কানেক্ট থাকে, দেখো অন্য কোনো ওয়েবসাইট বা ওয়েব পেজের সাথে যখন কানেক্ট থাকবে তখন আমি সেটাকে বলবো কি তোমার গ্লোবাল হাইপার লিঙ্ক। আর লোকাল কোনটা? একই ওয়েবসাইটের বিভিন্ন ওয়েব পেজের সাথে, মনে করো ওয়েবসাইট একটাই কিন্তু তার অনেকগুলো পেজ আছে, তো একটা পেজের সাথে একই ওয়েবসাইটে যখন বিভিন্ন পেজের সাথে কানেকশন থাকে তো এটা বলা হয় লোকাল হাইপার লিঙ্ক। আর ইন্টারনাল কি? ইন্টারনাল হচ্ছে একই ওয়েব পেজে বিভিন্ন সেকশনের সাথে। ঠিক আছে, এটা একটু আমরা মনে রাখার ট্রাই করব। তার মানে হাইপার লিঙ্ক 3 রকমের। গ্লোবাল মানে ডিফারেন্টের সাথে যখন কানেক্ট থাকবে, লোকাল মানে একই ওয়েব পেজে মানে ওয়েবসাইটের একাধিক ভিন্ন ভিন্ন পেজের সাথে, আর ইন্টারনাল হচ্ছে একই পেজের বিভিন্ন সেকশনের সাথে। আশা করি তোমরা ব্যাখ্যাটা বুঝতে পেরেছ। এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে ওয়েব পেজের মধ্যে লিঙ্ক করার ট্যাগ কোনটি? লিঙ্ক আমরা জানি এ ট্যাগ দিয়ে ওয়েব পেজে লিঙ্ক করে, তো এই ট্যাগটা কোথায় আছে? এখানে। আর এটা হচ্ছে লিস্ট ট্যাগ, এলআই। আচ্ছা, এবার দেখো নিচের কোনটি হাইপার লিঙ্ক এর গঠন? হাইপার লিঙ্ক। ঠিক আছে, তোমরা দেখো লিঙ্ক করার জন্য আমরা যে ট্যাগ ব্যবহার করব, প্রথম হচ্ছে এ ট্যাগ, এটার সাথে আমরা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব, সেটাকে বলে হাইপার লিঙ্ক রেফারেন্স। তো হাইপার লিঙ্ক রেফারেন্সকে শর্টকাটে লেখা হয় কি HREF। এইচ মানে হাইপার লিঙ্ক, আর REF, এই যে REF এতটুকুর বলা হয় রেফারেন্স। তো এইচ রেফারেন্স, এটার পরে আমরা একটা ইউআরএল দিব। হ্যাঁ, এই যে এখানে ঠিক আছে ইউআরএল মানে কি জানো? ইউআরএল হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, কোনো একটা ওয়েব পেজের একক যেই তোমার অ্যাড্রেস সেটা। তারপরে হচ্ছে লিঙ্ক টেক্সট, তারপরে এ টেক ক্লোজ, তার মানে এটা এখানে এটাই সঠিক। আর বাকিগুলোর ভিতরে ঝামেলা আছে, যেমন এই যে এইটার ভিতরে এটা WWW এটা ভুল আছে, এটা তো নাই, মিলিয়ে নেই। আচ্ছা, পরবর্তীতে যাই। HREF এটা মানে হাইপার লিঙ্ক রেফারেন্স হতে পারে কি হতে পারে? হাইপার লিঙ্ক রেফারেন্স হতে পারে লোকাল হতে পারে, আর গ্লোবাল হতে পারে, আর ইন্টারনাল হতে পারে। একটু আগে তো আমরা এটা একটু দেখলাম, লিঙ্ক 3 রকমের হয়, একটা কি গ্লোবাল, লোকাল, আর হচ্ছে কি ইন্টারনাল, রাইট। তার মানে উত্তর হবে সবগুলোই। ফাইন। এবার দেখো পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছে আমরা। লিঙ্ক করা ওয়েব পেজটি নতুন উইন্ডো ওপেন করতে এ ট্যাগের অ্যাট্রিবিউট কোনটি? দেখো এ ট্যাগের অ্যাট্রিবিউট, যদি তুমি কোনো লিঙ্ক করার জন্য একটা নতুন উইন্ডো ওপেন করতে চাও, দেখো নতুন কোনো উইন্ডো ওপেন করতে চাও, তখন তোমার যেই অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে সেটার নাম হলো টার্গেট। দেখো এখানে আমি টার্গেট অ্যাট্রিবিউটের পুরো ফরম্যাটটা লিখে দিয়েছি, তোমরা ইচ্ছা করলে কপি করে নিতে পারো। যে HREF মানে আমি এ ট্যাগ দিলাম, তারপরে অ্যাট্রিবিউট দিলাম। তোমরা তো জানো এটার নাম ট্যাগ, এটার নাম হচ্ছে অ্যাট্রিবিউট, আর এই পুরোটা হচ্ছে তার ভ্যালু। এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে তার ভ্যালু, এতটুক। এখানে এই একটা অ্যাট্রিবিউট ইউজ করলাম, এখানে আর একটা অ্যাট্রিবিউট ইউজ করছে, সেটা হচ্ছে টার্গেট। টার্গেট সমান দেখো টার্গেটের আবার ভ্যালু মনে রাখতে হবে ব্ল্যাঙ্ক। এটা কিন্তু একেবারেই একটা কনস্ট্যান্টের মতো। হ্যাঁ, টার্গেট অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে ব্ল্যাঙ্ক, তারপরে ক্লিক হেয়ার, তাহলে তোমার চলে আসবে। তার মানে আমরা যদি কোনো ওয়েব পেজকে নতুন উইন্ডো ওপেন করতে চাই, তাহলে আমাদের যে অ্যাট্রিবিউট ইউজ করতে হবে সেটার নাম হচ্ছে টার্গেট, রাইট। পরবর্তী প্রশ্নে বলেছে লিঙ্ক করা ওয়েব পেজটি নতুন উইন্ডো ওপেন করতে এ ট্যাগের টার্গেটের অ্যাট্রিবিউট। দেখো টার্গেটের অ্যাট্রিবিউট একটু আগে বলেছিলাম ব্ল্যাঙ্ক, রাইট। তো টার্গেটের অ্যাট্রিবিউট ব্ল্যাঙ্ক কোথায় আছে? এই যে এখানে ব্ল্যাঙ্ক। ফাইন। এবার দেখো পরবর্তী কোয়েশ্চেনে চলে যাচ্ছি। বলেছে এ ট্যাগের সাথে ব্যবহৃত অ্যাট্রিবিউট। এ ট্যাগ কোনটা? এ ট্যাগ হচ্ছে তোমার লিঙ্ক ট্যাগ। তো এটার সাথে ব্যবহৃত অ্যাট্রিবিউট কি হইতে পারে? রাইট, HREF, হ্যাঁ এটা হইতে পারে। টার্গেট স্টাইল, এটাও হইতে পারে। এই যে ব্ল্যাঙ্ক কিন্তু অ্যাট্রিবিউট না, ব্ল্যাঙ্ক হচ্ছে কি অ্যাট্রিবিউটের ভ্যালু, দ্যাট মিনস এটা হবে না। তার মানে উত্তর হবে 1 and 2। জোস। দেখো এবার পরবর্তী প্রশ্নে চলে যাই। বলেছে দুটি HTML ডকুমেন্টকে সংযোগকে কি বলে? দুটি HTML ডকুমেন্টকে যদি আমি সংযোগ করি সেটাকে বলা হয় হাইপার লিঙ্ক। আমাদের একটা জিনিস নিয়ে প্রবলেম হয়, সেটা হচ্ছে লিঙ্ক আর হাইপার লিঙ্ক। দেখো লিঙ্ক আর হাইপার লিঙ্কের এখানে যদি একটু পার্থক্যটা আমি দেখানোর চেষ্টা করি। দেখো বলেছে এই লিঙ্ক ইজ এ simply a reference or a connection between two objects
ঠিক আছে। এক্সাম্পল দেখো, আমরা যদি একটা এক্সাম্পল খেয়াল করি তাহলে যেমন লিঙ্ক www.example.com বা আমি যদি বলি www.facebook.com, এগুলোকে বলা হয় লিঙ্ক। খেয়াল করে ট্রাই করো। আর হাইপার লিঙ্ক কোনগুলা? এই হাইপার লিঙ্ক ইজ এ ক্লিকেবল, হ্যাঁ, ক্লিকেবল লিঙ্ক দ্যাট takes you to another document, web page or location when clicked। এবার দেখো এটার একটা এক্সাম্পল, যেমন এ ট্যাগ, এখান থেকে শুরু হয়েছে এ ট্যাগ href www যে এগুলা দিয়ে .com, তারপরে ভিজিট এক্সাম্পল, এগুলোকে বলা হয় হাইপার লিঙ্ক। তার মানে আরও সহজে যদি আমি তোমাকে এটা বোঝানোর ট্রাই করি, এখানে বলেছে অল হাইপার লিঙ্ক আর লিঙ্ক, ঠিক আছে। যত হাইপার লিঙ্ক আছে সবগুলো কিন্তু লিঙ্কের মধ্যে পড়ে, বাট নট অল লিঙ্কস আর হাইপার লিঙ্ক। কিছু লিঙ্ক আছে যেগুলো হাইপার ছাড়াও তৈরি হয়ে যায়, হ্যাঁ, কিন্তু অবশ্যই সেগুলো হাইপার লিঙ্ক কিন্তু এক রকমের লিঙ্ক, ঠিক আছে। আর লিঙ্কের মধ্যেও কিছু রকমের আছে সেগুলা এরকমভাবে ফরমেটিভ নাও থাকেও লিঙ্ক হয়ে যায়, কিন্তু হাইপার লিঙ্কের অবশ্যই এরকম ফরমেটিভ থাকবে, ঠিক আছে। যেমন আমি যদি এখন বলি যে এই যে এই ডেফিনেশনটা বলি, এই যে এখানের ভিতরে এই যে এখানে আমি অনেকগুলো দেখিয়েছিলাম, সরি দেখো এখানে আমি অনেকগুলো দেখিয়েছিলাম, যেমন এই যে এটা একটা হাইপার লিঙ্ক, এই যে এটা একটা কি লিঙ্ক? হাইপার লিঙ্ক, নট লিঙ্ক, ঠিক আছে। ব্যাপারটা মনে থাকবে? ফাইন। এবার দেখো আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই। আশা করি তোমরা ব্যাখ্যাটা বুঝতে পেরেছো আর লিঙ্ক আর হাইপার লিঙ্কের মধ্যে তোমার পার্থক্যটা মনে থাকবে। এবার দেখো টেবিলের হেডিংয়ের জন্য নিচের কোন ট্যাগটি ব্যবহার করা হয়? আমরা জানি টেবিলের হেড মানে TH, টেবিল টি, হেড মানে H, এটাকে বলে TH। ফাইন। এবার দেখো কোনটি অ্যাট্রিবিউট ব্যবহার করে রো বা সারির বিস্তৃতি, এটাকে বলে রো স্পান। তোমরা জানো রোকে যদি আমি এক্সটেন্ড করতে চাই, একটা রোকে একাধিক রোয়ের জায়গায় স্পেস নিতে চাই, তখন সেটাকে বলা হয় রো স্পান। ফাইন। এবার দেখো পরবর্তী প্রশ্নে বলেছে টেবিল সেলের ব্যাকগ্রাউন্ড কালার সবুজ হবে কোন ট্যাগে? দেখো এই গত মানে এইবার এই এমসিকিউটা আসছে, টেবিল সেলের, দেখো টেবিল সেলের ব্যাকগ্রাউন্ড কালার সবুজ হবে, টেবিল সেল বলেছে না, তার মানে TD, বিজি কালার গ্রিন, সবুজ মানে গ্রিন, রাইট। এই প্রশ্নটা পরে হচ্ছে টেবিল সেলের ব্যাকগ্রাউন্ড কালার কোনটাকে হলুদ হবে? TD, বিজি কালার, ইয়েলো, রাইট, এটাই উত্তর হবে TD, বিজি কালার, ইয়েলো। কোথায় আছে TD, বিজি কালার, ইয়েলো? রাইট, এটাই উত্তর হবে। ওকে, পরবর্তী প্রশ্ন আমরা চলে যাচ্ছি। এখানে বলছে টেবিল সেলের বর্ডার থেকে টেবিলের ডেটা 50 পিক্সেল দূরত্ব রাখার জন্য নিচের কোন HTML, মানে আমার ব্যাপারটা হচ্ছে এরকম যে এই টেবিল সেল, দেখো খেয়াল করো, এই টেবিল সেল থেকে আমি 50 ডেটাকে রাখবো, 50 ডেটাকে রাখবো এই টেবিল সেল থেকে দূরত্বে, কত দূরত্বে? যে এটা হলো দূরত্ব 50 পিক্সেল, তো এটাকে বলা হয় টেবিল বর্ডার 1 সেল প্যাডিং। এটাকে কি বলা হয়? সেল প্যাডিং। আমরা 50 মিটার দূরে রাখবো, তার মানে এটা এখানের উত্তর হবে এইটাই, ঠিক আছে। এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে টেবিল সেল প্যাডিং 5 এর অর্থ হলো কন্টেন্টের দূরত্ব 5 পিক্সেল দূরে থাকবে। কত পিক্সেল? 5 পিক্সেল দূরে থাকবে, এই 5 মানে পিক্সেল বোঝায়। আচ্ছা, তারপরে বলেছে বর্ডার অ্যাট্রিবিউটে কোন ভ্যালু লিখলে বর্ডার প্রদর্শিত হবে না? যদি আমরা বর্ডারে 0 লিখি তাহলে বর্ডার প্রদর্শিত হবে না, মানে এটা টেবিল তৈরি করলাম, টেবিলের বর্ডারের মান 0 দিলাম, তাহলে এটা টেবিল তৈরি হবে না, ঠিক আছে। মানে টেবিলের মতো তৈরি হবে কিন্তু টেবিলে যে বর্ডার দেখা যাবে সেই বর্ডারটা আমরা দেখতে পারবো না, রাইট। ফাইন। এবার দেখো পরবর্তী প্রশ্নে বলছে টেবিল তৈরি ব্যবহৃত টেবিলে কি কি ব্যবহৃত হয়? TR মানে টেবিলের রো, এটা ব্যবহৃত হয়। TH টেবিলের হেড, এটা ব্যবহৃত হয়। TD টেবিলের ডেটা, এটা ব্যবহৃত হয়, রাইট। তার মানে উত্তর হবে 1 2 3, এক্স্যাক্টলি, রাইট। এবার দেখো 65 বলছে টেবিল ট্যাগের অ্যাট্রিবিউট, হ্যাঁ, অ্যাট্রিবিউটের কি? অবশ্যই বর্ডার টেবিল ট্যাগের অ্যাট্রিবিউট, রাইট। তারপরে সেল প্যাডিং, এই যে একটু আগে যেটা দেখাইলাম সেল প্যাডিং। তারপরে বলেছে অ্যালাইন, টেবিল ট্যাগের অ্যাট্রিবিউটের মধ্যে অ্যালাইনও হইতে পারে, কারণ টেবিলটা আমি বিভিন্ন দিকে সরাইতে পারবো, লেফটে রাইটে অথবা টপ বটম যে কোনো জায়গায়। এবার দেখো 86 বলেছে টেবিল ট্যাগে ব্যবহৃত অ্যাট্রিবিউট হলো টেবিল ট্যাগে কী কী অ্যাট্রিবিউট হইতে পারে? এবার দেখো এখানে বলছে SRC, না SRC তো এটা ইমেজ ট্যাগে ব্যবহার করা হয়। ফেস, এটা ব্যবহার করা হয় ফন্ট ট্যাগে। অল্টারনেটিভ, এটা ইমেজ ট্যাগে ব্যবহার হতো যদি ইমেজ না দেখায়। এই যে বর্ডার, উত্তর হবে কি? বর্ডার, রাইট। আমরা কারেন্ট অ্যান্সার পেয়ে গিয়েছি, রাইট। এবার দেখো বলেছে TD ট্যাগের অ্যাট্রিবিউট, TD মানে টেবিলের ডেটা, তো এখানে কি কি অ্যাট্রিবিউট হইতে পারে? ফেস ফন্টের, এটা হবে না। কল স্পান হইতে পারে, কারণ মানে কলমটা যদি আমরা সম্প্রসারণ করতে চাই অ্যালাইনমেন্টও হইতে পারে, তার মানে উত্তর হবে 2 and 3, এক্স্যাক্টলি, রাইট।
এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে HTML এর একাধিক রোকে মার্জ করতে কোন, এই যে রো বলেছে না, তার মানে কি রো স্পান। যদি একাধিক আমরা মার্জ করতে চাই তাহলে রো স্পান অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়, রাইট। এবার বলেছে সকল কম্পিউটারে বাংলা লেখা সঠিকভাবে প্রদর্শন করার জন্য ব্যবহৃত হতে পারে মেটা ট্যাগ, খ্যারসেট, অ্যাট্রিবিউট, ইউটিএফ নিয়ে যদি আমি একটু বলতে চাই, ইউটিএফটা হচ্ছে তোমার কি ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট, ঠিক আছে। এই সবগুলা দিয়েই আমরা মোটামুটি কি করতে পারি, বাংলা কম্পিউটারে লেখা প্রদর্শন করতে পারি। এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে HTML এলিমেন্ট নির্দিষ্ট অংশ নির্বাচন করতে কোন ট্যাগ ব্যবহার করা হয়। যদি কোনো স্পেসিফিক অংশ আমি নির্বাচন করতে চাই তাহলে আমাদের স্পান এই ট্যাগটা ব্যবহার করতে হবে। এটা কিন্তু খুবই একটা সিগনিফিক্যান্ট কোশ্চেন। হ্যাঁ, আমি এখানে এক্সাম্পলটা দিয়েছি, যেমন আমি বললাম প্যারাগ্রাফ আমার প্রিয় রং, এটা লিখে তারপরে আমি কি করলাম নীল। তো আমি শুধু চাচ্ছি নীল কালারটাই নীল হবে, শুধু এখানে নীল অংশটাই নীল হবে, বাকিটা হবে না। তখন আমি কি করব, একটা ট্যাগ নিব, সেটা হলো স্পান স্টাইল। ওই ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে স্টাইল, কালার ব্লু, তারপরে নীল। তার মানে যদি আমি স্পেসিফিক, যদি আমি নীল কালার করতে না চাই, যদি বলতে চাই প্রিয় রং এটাকে কালার করব, তাহলে আমি এই প্রিয় রঙের আগে এই ট্যাগটাকে তখন এখানে লিখব। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তার মানে আমরা যদি কোনো নির্দিষ্ট কোনো স্পেসিফিক অংশকে কালার করতে চাই তাহলে আমাদের স্পান আর ওটার অ্যাট্রিবিউট হচ্ছে স্টাইল ব্যবহার করতে হবে। দেখো একটি HTML ডকুমেন্টের বিভিন্ন অংশে আলাদা করতে কোনটা, বিভিন্ন অংশ যে আলাদা করতে চাই ডিভাইডেশন করতে হবে, তার মানে ডিভাইড। ওকে ফাইন। পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে স্টাইল অ্যাট্রিবিউটের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক। দেখো স্টাইল অ্যাট্রিবিউটের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক, এটা হচ্ছে যে ডিভ, স্টাইল, কালার, রেড, ফ্লোট। এইটা একটু মনে রাখবো যে এখানে যে যেটা সেমিকলন থাকে, হ্যাঁ এটা দিয়ে মনে রাখতে হবে এটাকে। ফাইন। এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে প্রাথমিকভাবে কাগজে কলমে ওয়েব পেজের লেআউট ডিজাইনকে কী বলে। খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি আমরা কোনো একটা ওয়েবসাইটকে আগে কাগজে কলমে ডিজাইন করতে থাকি তবে এটাকে বলা হয় ওয়্যার ফ্রেম। ঠিক আছে, ফাইন। পরবর্তী প্রশ্ন বলেছে ওয়েবসাইটকে নির্দিষ্ট কোনো সার্ভারে স্থাপন করাকে বলা হয় হোস্টিং। কি আমরা কোনো একটা ওয়েবসাইটকে কোনো সার্ভারে যদি তখন করি তখন সেটাকে বলা হয় হোস্টিং, আর হোস্টিংয়ের পরে একটা ওয়েবসাইটকে পাবলিশিং করা হয়। তো এটা আমরা একটু মনে রাখবো যে একটা ওয়েবসাইট পাবলিশিং করতে গেলে আমার 4টা ধাপ অতিক্রম করতে হবে। হ্যাঁ, এটা পরীক্ষা আসবে একাধিকবার। প্রথম হচ্ছে আমার ওয়েবসাইট ডিজাইন করতে হবে। ঠিক আছে, আমি ওয়েবসাইট ডিজাইন করতে গেলে CSS, HTML এগুলো ব্যবহার করব। 2 নম্বর হচ্ছে আমার মানে ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে বা ডোমেইন নেম নির্বাচন করতে হবে। এটা করার পরে আমি ওয়েবসাইটটি হোস্টিং করতে পারবো। কি করতে পারবো, তো হোস্টিং করার জন্য আমরা কি করব, হোস্টিং নির্বাচন করব। তো ওখানে গিয়ে আমরা আপলোড করব, শেষে আমরা পাবলিশ করব। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট এটা একটু খাতায় লিখে রাখতে পারো যে একটা ওয়েবসাইট পাবলিশ করার জন্য প্রি কন্ডিশন হচ্ছে 4টা। ঠিক আছে, এবার দেখো এখানে বলছে ওয়েবসাইট পাবলিশ করার ধাপসমূহ ডোমেইন নেম রেজিস্ট্রেশন, ওয়েব হোস্টিং, SEO। মনে রাখবা SEO হচ্ছে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা ওয়েবসাইট পাবলিশ করার পরে কোনো একটা ওয়েবসাইটকে যদি SEO করি তাহলে সেটার কি বেড়ে যায়, সেটার অ্যাক্সেস পয়েন্ট বেড়ে যায়। ঠিক আছে, এই কারণে SEOটা ওয়েবসাইট পাবলিশিংয়ের ধাপের মধ্যে পড়ে না, তার পরের স্টেজে, যাতে ওয়েবসাইটে কি ওয়ার্ল্ড ওয়াইড খুব ভালো অ্যালগোরিদমে পেয়ে যায়। ও আচ্ছা, পরবর্তী প্রশ্ন বলেছে তার মানে আমাদের উত্তর হবে কি 1 আর 2। 3 নাম্বারটা SEOটা হবে না, রাইট। এবার বলেছে ওয়েবসাইটে পাবলিশ করার জন্য এমন একটি সার্ভার কম্পিউটার রাখতে হয় যা কি সর্বক্ষণ সচল থাকবে, সার্বক্ষণিক ইন্টারনেটের সাথে যুক্ত থাকবে, পাবলিক, হ্যাঁ অবশ্যই পাবলিক IP ব্যবহার করতে হবে, না হলে তো ওয়েবসাইট কাজই করবে না। ঠিক আছে, তার মানে উত্তর হবে 1, 2, 3। আর সর্বক্ষণ তো সচল থাকতেই হবে, ইন্টারনেট থাকতেই হবে, সহজ। এবার দেখো বলেছে নীরব নতুন ওয়েব ডেভেলপার, সে HTML ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করে এবং হাইপার লিঙ্কের কাজ করে। তোমরা তো হাইপার লিঙ্ক আর লিঙ্ক সম্বন্ধে তোমার আইডিয়া আসছে, আর সমস্যা নাই। হাইপার লিঙ্কে কাজ করে মানে হচ্ছে তিনি মানে একজন ওয়েব ডেভেলপার। ঠিক আছে, তিনি ওয়েবসাইটের বিভিন্ন পেজের সাথে কানেকশন করে, এতটুকু ক্লিয়ার। এবার বলেছে নীরব বুদ্ধিমানের কাজ করতে নিচের কোন ট্যাগটি ব্যবহার করা হয়। যেহেতু হাইপার লিঙ্কের কথা বলেছে তার মানে কি লিঙ্ক ট্যাগ শেষ। এবার দেখো পরবর্তী বলেছে নীরব যে পদ্ধতিতে কাজ করছে তার সুবিধা কি, ওয়েবসাইটের একটি পেজ অন্য পেজের সাথে অংশ লিঙ্ক করতে পারবে, সেটাও ঠিক আছে। ওয়েবসাইটের এক পেজ থেকে অন্য পেজে যাওয়া যাবে, এটাও ঠিক আছে। এক ওয়েবসাইটের সাথে অন্য ওয়েবসাইটে লিঙ্ক করা যাবে। ওই যে আমরা 3 রকমের লিঙ্ক শিখেছিলাম না, এখানে সেই প্রশ্নটার উত্তর এখানে আসছে। তার মানে উত্তর 1, 2, 3 এক্স্যাক্টলি। দেখো এবার পরবর্তী প্রশ্ন বলেছে নিচের উদ্দীপকটি পড়ো। আচ্ছা পড়লাম, মিস্টার কালাম তার ওয়েব পেজে ইমেজ সংযোগ করলেন কিন্তু কোনোভাবে ব্রাউজার ইমেজটি প্রদর্শিত হচ্ছে না।
এবার বলছি মিস্টার কালামের যেই প্রকারের ট্যাগ ব্যবহার করেছেন তার সাথে সঙ্গতিপূর্ণ, দেখো সঙ্গতিপূর্ণ কথা, সে যেই ট্যাগ ব্যবহার করেছেন সেই ট্যাগের কথা বলে নাই, তিনি তো ব্যবহার করেছেন ইমেজ ট্যাগের, কি ব্যবহার করেছেন ইমেজ ট্যাগ। তো আমরা জানি ইমেজ ট্যাগ কি ওয়ান কাইন্ড অফ কি এমটি ট্যাগ। তো তোমার এখানে টুইস্ট, তুমি এখান থেকে এমটি ট্যাগ খুঁজবে, এখানে এমটি ট্যাগ কোনটা আছে মনে রাখবা বিআর, এটা হচ্ছে একটা এমটি ট্যাগ। হ্যাঁ, একটু অন্যরকম প্রশ্ন। ফাইন, এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে মিস্টার কালামের সঠিক ফলাফল না পাওয়ার কারণগুলো হতে পারে ফাইলের নাম লিখতে ভুল করলে। হ্যাঁ, ফাইলের নাম লিখতে ভুল করলে অনেক সময় আমরা কি পাই না, ছবি দেখতে পাই না। ব্রাউজার সাপোর্ট না করলে, এটা তো অবশ্যই অনেক সময় ব্রাউজার সাপোর্ট নাও করতে পারে, তো ম্যাক্সিমাম ব্রাউজারই সাপোর্ট করে। হ্যাঁ, সঠিক লোকেশন ব্যবহার না করা, তাহলে 1 2 3 হিসাবে আমরা নিব। ঠিক আছে, ওকে ফাইন। তবে ব্রাউজার সাপোর্ট করে না এরকম ব্রাউজার খুব কম আছে। ঠিক আছে, মানে খুবই ব্যাকডেটেড ব্রাউজার হতে পারে। এবার দেখো বলেছে নিচের উদ্দীপকটি পড়ো এবং পরবর্তী প্রশ্ন উত্তর দাও। দেখো এখানে আমরা দেখতেছি একটা ফন্টেক ইউজ করছে, ফন্টেকের কালার ইউজ করছে, কাহিনী এতটুকুই। ঠিক আছে, এবার বলেছে উদ্দীপকে ব্যবহৃত রঙের সমতুল্য হেক্সাডেসিমাল কোড কোনটি। তো এখানে সহজ ব্যাপার হচ্ছে রেড বলেছে না, তো আমরা এটা মনে রাখবো আর, এটা ট্রিক্স আর জি বি। তো এখানে মনে রাখবো যে যেইটার জানতে চেয়েছে, যদি এখানে আরেরটা জানতে চায় তাহলে মনে রাখবো আর এর জায়গায় 2টা এফ হবে। হ্যাঁ, এই যে 2টা এফ আর এর জায়গায় হয়েছে, তার মানে এটাই উত্তর। যদি আরেকটা জানতে না চেয়ে যদি গ্রিন জানতে চাইতো তাহলে এই জায়গায় 2টা 0 হইতো আর গ্রিনের জায়গায় 2টা 0 হইতো। আর যদি শুধু বি এরটা জানতে চাইতো তাহলে বি এর জায়গায় 2টা এফ হইতো, বাকিগুলো 0 হইতো। আর যদি সাদা জানতে চাইতো তাহলে সবগুলা এফ এফ হইতো। আর যদি কালো জানতে চাইতো তাহলে সবগুলো 0 0 হইতো। ঠিক আছে, 4টা থেকে একটা প্রশ্ন পরীক্ষা আসবে। এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে উদ্দীপকে শব্দের জন্য ব্যবহৃত ট্যাগের অ্যাট্রিবিউট হতে পারে। উদ্দীপকে শব্দের জন্য উদ্দীপক কি ব্যবহার করছে একটু দেখি আরেকবার। উদ্দীপকে ব্যবহার করছে ফন্ট ট্যাগ, আচ্ছা এগুলো ব্যবহার করছে। এখন বলছে উদ্দীপকের শব্দের জন্য ব্যবহৃত ট্যাগের অ্যাট্রিবিউট হতে পারে HREF, ফেস, সাইজ। দেখো HREF তো হাইপার লিঙ্কের, এটা হবে না। ফেস, যেমন আমরা জানি ফন্ট অ্যাট্রিবিউট 3টা অ্যাট্রিবিউট থাকে, একটা হলো ফেস, কালার, সাইজ। তার মানে এটা উত্তর হবে, এটা উত্তর হবে, এখানে হবে 2 আর 3, এক্স্যাক্টলি রাইট। এবার দেখো পরবর্তী প্রশ্ন চলে যাব। রিয়া HTML ও CSS ব্যবহার করে একটি ওয়েব পেজ তৈরি করে এবং পেজের শিরোনাম হিসাবে হোম পেজ প্রদর্শন করে। পরবর্তীতে সে ডাটাবেজ, বাবা সে একই সাথে সব কাজ করছে, দেখছো ডাটাবেজের সাথে ব্যবহার করে ওয়েবসাইটের বিভিন্ন ফিচার যুক্ত করলো। ফাইন, এবার দেখো বলেছে উদ্দীপকে উল্লিখিত শিরোনাম প্রদর্শনের জন্য আমরা হেড সেকশন ইউজ করি, রাইট। এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে রিয়া কোন ধরনের ডেভেলপার। দেখো রিয়া সব কাজ করতে পারে, সে ওয়েব পেজও বানাতে পারে আবার সার্ভারের সাথে কানেকশনও দিতে পারে, এই কারণে তাকে বলা হয় ফুল স্ট্যাক ডেভেলপার। তো এখানে একটু কয়েকটা কথা একটু মনে রাখতে ভালো হয় যে ডিজাইন অনুসরণ করে HTML CSS ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করাকে বলা হয় ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, মানে তারা সামনে যারা কাজ করে। আর HTML ও CSS ব্যবহার করে পাশাপাশি আরও অনেক প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে ওয়েব পেজের বিভিন্ন ফিচার ইমপ্লিমেন্ট ডাটাবেজ, যে দেখো ডাটাবেজ সার্ভারের সাথে যখন কানেক্টেড করে তাকে বলা হয় এন্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে, ব্যাক এন্ড, মানে তারা ব্যাক এন্ডে কাজ করে। মনে রাখতে হবে যেই লোক ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড এই দুইটাতেই কাজ করার পারদর্শিতা আছে তাকে বলা হয় ফুল স্ট্যাক ডেভেলপার। তাকে কি বলা হয়? ফুল স্ট্যাক ডেভেলপার। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে যে আচ্ছা একটা আনঅর্ডার লিস্ট টাইপ ডিস্ক দিয়েছে, এটা সহজ। ডিস্ক মনে রাখবো, ডিস্কটা পূরণ থাকে, কি থাকে? ডিস্কটা কভার করা থাকে। আর এই যে উপরে যেটা না, এটাকে বলা হয় সার্কেল। যদি ডিস্কের জায়গায় সার্কেল দিতাম তাহলে উত্তর হইতো এটা। এবার দেখো বলেছে উদ্দীপকে পড়ো, আচ্ছা পড়লাম। এখানে পি আন্ডারলাইন আছে, ডেল আছে। ডেল মানে কেটে দেওয়া, হ্যাঁ অনেকটা স্ট্রাইকের মতো কাজ করে, রাইট। তো কোথায় আন্ডারলাইন আর ডেল আছে সেটা আমরা দেখবো। হ্যাঁ এই যে এখানে আন্ডারলাইনও আছে, স্ট্রাইকও আছে, তার মানে উত্তর হবে গ, এক্স্যাক্টলি। এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে কোনটিতে HTML এক্সামের স্থলে PNG ছবি। দেখো এখানে বলেছে এক্সামের স্থলে PNG ছবি লিঙ্ক টেক্সট আকারে প্রদর্শন করতে গেলে মানে আমরা ছবিটাকে লিঙ্ক আকারে দিব, ব্যাপারটা এরকম। তার মানে ছবিটাকে লিঙ্ক আকারে দিতে গেলে আগে আমার লিঙ্ক ট্যাগ লিখতে হবে, এটা আমাদের মনে রাখা প্রয়োজন। দেখো কোথায় আগে লিঙ্ক ট্যাগ আছে, যে এখানে লিঙ্ক ট্যাগ আছে, লিঙ্ক ট্যাগ আমরা একটু দেখি। হ্যাঁ লিঙ্ক ট্যাগ এখানে আছে www. লিঙ্ক ট্যাগের পরে আমরা লিঙ্ক ট্যাগে শেষ করে ইমেজ ট্যাগ নিয়ে আসবো। হ্যাঁ এখানে ইমেজ ট্যাগ আছে src png, হ্যাঁ এটাই আমাদের উত্তর হবে। বাকিগুলো কেন উত্তর হয় নাই সেটা আমি বলি। যেমন এখানে যে এ ট্যাগটা দেয় নাই, এই কারণে এটা হয় নাই। এখানেও এ ট্যাগ লেখে নাই,
এই কারণে এখানে এই ক্লোজ চিহ্নটা দেয় নাই, হ্যাঁ এখানে দিয়েছে, এখানে পুরো পারফেক্টলি কাজ করেছে, ঠিক আছে। এখানে দেখো এই চিহ্নটা দেয় নাই, এই কারণে এটা হবে না। এইখানে পুরোটা ঠিক আছে। এটার মানে হচ্ছে এই যে তোমার একটা লিঙ্ক ট্যাগ করলাম, এই লিঙ্ক ট্যাগটা ছবির উপর অ্যাপ্লাই হবে। তো ছবিতে ক্লিক করলে, যখনই ছবিটা ভাসবে, ছবিতে এরকম ক্লিক করলে সেটাই লিঙ্কে চলে যাবে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, তোমার এই যে ছবিতে ক্লিক করলে কখন লিঙ্কে চলে যায়, ঠিক আছে। তার মানে উত্তর হবে এইটা, ছবিতে ক্লিক করলে লিঙ্কে যাবে। তার মানে আগে লিঙ্ক ট্যাগ লিখতে হবে, তারপরে লিঙ্ক ট্যাগের মধ্যে ছবি ট্যাগ লিখে তারপরে যে লিঙ্ক ট্যাগ দিয়ে ক্লোজ করতে হবে, রাইট। এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে, রফিক আইসিটি ল্যাব ব্যবহার করে একটি টেবিল তৈরি করলেন এবং করে লেখে ওয়েবসাইটে তৈরি করে ব্রাউজারে প্রদর্শন করে দেখালেন, টেবিলের লাইন দেখা যাচ্ছে না। তার মানে বর্ডারের মান 0 আছে, সহজ কথা। বর্ডারের মান যদি আমি 0 দিই তাহলে টেবিলের লাইনগুলো দেখা যাবে না, রাইট। এবার পরবর্তী প্রশ্ন বলছে, উদ্দীপকে ওয়েবসাইটটি পাবলিশ করার জন্য করতে হবে, আমরা জানি ওয়েবসাইট পাবলিশ করার জন্য হোস্টিং করতে হয়, এটা তো আমরা একটু আগে দেখেছি। ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হয়, এটাও ঠিক আছে। হাইপার লিঙ্ক আমরা এটা এরকম দেখি নাই, কারণ 4টা জিনিসের মধ্যে কী ছিল, প্রথমে ছিল ডিজাইন করা, তারপরে কি ছিল রেজিস্ট্রেশন করা, দেন কি ছিল হোস্টিং করা, তারপরে পাবলিশিং। তার মানে এখানে হাইপার লিঙ্ক এটা হবে না, তাহলে উত্তর হবে 1 আর 2। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এখানে আমাদের টিউটোরিয়ালটি শেষ হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফিজ।